ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ার ক্লাসেস অ্যান্ড মিডিয়া। আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের একটি টপিক পরিবেশ দূষণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার আজকের আলোচিত বিষয়গুলি হলো পরিবেশ দূষণ কী, এর কারণ ও ফলাফল, বায়ু দূষণ কী, এর কারণ ও ফলাফল, জল দূষণ কী, এর কারণ ও ফলাফল, মাটি দূষণ কী, এর কারণ ও ফলাফল এবং শব্দ দূষণ কী, এর কারণ ও ফলাফল। আমি আজকে এই 5টি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনে সকলে খাতায় লিখে প্রশ্নগুলোকে রেডি করবে। আমি আবারও সকলকে স্বাগত জানাই। প্রথমে আমরা জেনে নেব পরিবেশ দূষণ কি, অর্থাৎ পরিবেশ দূষণের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত আমরা প্রথমে জানব। বর্তমান পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ যতই সভ্যতার পথে এগিয়ে গিয়েছে, অপরদিকে নিজের বিপদ তত ঘনীভূত করে ফেলেছে। আমরা এই সভ্য যুগে যত সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, পরিবেশকে ততটাই সংকটের দিকে আমরা ঠেলে দিচ্ছি। বর্তমান সময়ে যানবাহন, কলকারখানা ইত্যাদির দ্বারা আমাদের যত লাভবান বা উন্নতি লাভ হয়েছে, বিশেষ করে প্রযুক্তি, তথ্যবিজ্ঞান বা ইলেকট্রনিক সব ক্ষেত্রেই আমাদের ততটাই কি হয়েছে, পরিবেশকে সংকটের দিকে আমরা ঠেলে দিচ্ছি। এর একটা অন্যতম বিষয় হচ্ছে পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন। এই পরিবেশ দূষণ সম্পর্কে আমরা জানতে গেলে পরিবেশ দূষণের মাধ্যমগুলি সম্পর্কে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। প্রথমে আমরা জেনে নেব পরিবেশ দূষণে কিছু উপাদান সম্পর্কে যা বিশেষভাবে দূষিত হয়ে থাকে। পরিবেশ দূষণের মূল উপাদান হচ্ছে জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ ইত্যাদি। এগুলো সম্পর্কে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। পরিবেশ দূষণ কাকে বলে? বায়ু, জল, মাটি প্রভৃতি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে, যে কোনো প্রজাতির জীবকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে, তাকেই পরিবেশ দূষণ বলা হয়। অর্থাৎ বায়ু, জল, মাটি প্রভৃতি ভৌতভাবে হোক বা জৈবিক বৈশিষ্ট্যের উপর হোক, আমরা যা চাই না সেরকম কোনো পরিবর্তন মানব সভ্যতাকে বা যে কোনো প্রজাতির জীবকে বা শিল্পক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে বা কোনো সংস্কৃতি বা কৃষিকালচারকে ক্ষতি সম্পন্ন করে থাকে, তাকেই বলা হয় পরিবেশ দূষণ। তাহলে আমরা এই পরিবেশ দূষণের মধ্যে একটি অংশ বায়ু দূষণ সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ ও ফলাফল। মূল কোশ্চেন হচ্ছে বায়ু দূষণ কি, এর কারণ ও ফলাফল। এই 3টি বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো বায়ু দূষণ কি। প্রাকৃতিক বা মানুষের দ্বারা বায়ুমণ্ডলে কোনো গ্যাসীয় উপাদান ঘনত্বের পরিবর্তন ঘটে থাকে বা অন্য কোনো ক্ষতিকারক উপাদান মিশে জীবের ও পরিবেশের ক্ষতি ঘটায় বা ক্ষতি সাধন করে, তাকেই বলা হয় বায়ু দূষণ। এই বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণের অন্যতম দুটি কারণ হলো
গ্রিন হাউস গ্যাস এবং সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, বা যেটাকে বুঝিয়েছে আমাদের দ্বারা কিছু কৃতকার্য যা আমাদের ক্ষতির দিকে ঠেলে দেয়। প্রথমে আমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আলোচনা করব। গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি? বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ওজোন, ফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস তাপ বিকিরণের বাধা দিয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। এদেরকেই গ্রিন হাউস গ্যাস বলা হয়। তাহলে কি বুঝতে পারলাম? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড এই সব গ্যাসগুলি কি করে? পরিবেশে তাপ বিকিরণ করতে বাধা দেয়। এইসব গ্যাসগুলোকে একত্রে বলা হয় গ্রিন হাউস গ্যাস। আর নানা কারণে বায়ুমণ্ডলে এইসব গ্যাস বৃদ্ধি পায়। তাহলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ কি? কার্বন ডাইঅক্সাইড। প্রধান কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি, কলকারখানা, ধোঁয়া, জৈব বস্তু দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে পৃথিবীতে কি হচ্ছে? এই গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ক্লোরোফ্লোরোকার্বন কিভাবে বৃদ্ধি পাচ্ছে? জেট ইঞ্জিন, রেফ্রিজারেশন শিল্প এবং এয়ার কন্ডিশন শিল্পে, আর্সেনাল স্প্রে প্রভৃতির দ্বারা এই ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড কিভাবে পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে? কৃষিকাজে ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার ও শিল্প কারখানা থেকে নাইট্রোজেনের অক্সাইড সমূহ মুক্ত হয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে। তাহলে এভাবে পৃথিবীতে এই কিছু কিছু কারণে পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে পরিবেশ দূষণ ঘটে থাকছে। এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তাহলে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের বস্তুকণা ভেসে বেড়ায়। আমরা জানি ধূলিকণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বস্তুকণা বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ধূলিকণা, পরাগরেণু, অণুজীব, ধাতব কণা, ছাই, ধোঁয়া ইত্যাদি, যেগুলো প্রতিনিয়ত বায়ু দূষণ ঘটিয়ে চলেছে। তাহলে এগুলো হচ্ছে বায়ু দূষণের মূল কারণ। তাছাড়া আরো বলা যায় বায়ু দূষণের কারণ বলতে আমাদের প্রতিনিয়ত সকল কাজের ক্ষেত্রে বায়ু দূষণ ঘটে থাকে। রান্না বান্নার সময় আমাদের যে ধোঁয়া তৈরি হয়, বা যানবাহন চলাচলে যে ধোঁয়া নির্গত হয়, এই সকল কারণেই বায়ু দূষণ ঘটে থাকে। এরপরে আমরা বায়ু দূষণের ফলাফল সম্পর্কে জানব। বায়ু দূষণের ফলাফল, বায়ু দূষণের ফলেই অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। এই অ্যাসিড বৃষ্টি কি করে? এই অ্যাসিডযুক্ত জল মাটিতে মিশলে মাটিতে বসবাসকারী অণুজীবরা মারা যায়। ফলে জলে মিশে জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়। বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড রাসায়নিক পদার্থগুলি বায়ুমণ্ডলে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়া করে H2SO4 বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, HNO3 ইত্যাদি উৎপন্ন করে, যা বৃষ্টির সঙ্গে মিশে মাটিতে নেমে আসে। এর ফলে কি হয়? মৃত্তিকার উপর বা মাটির উপর প্রভাব পড়ে। মাটির উর্বর শক্তি কমে যায়। কিছু অণুজীব মৃত্তিকায় যারা বাস করে তারা মারা যায়। এর ফলে মাটিতে পিএইচ এর পরিমাণ, পিএইচ এর যে মাত্রা, সেই মাত্রাটা বৃদ্ধি পায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাটির উপর বিভিন্নভাবে প্রভাব পড়ে। ফলে সে মাটিতে ফসল উৎপাদন থেকে জীবের বেঁচে থাকা সবকিছু ধ্বংসের মুখে চলে যায়। দ্বিতীয় যে ক্ষতি সাধন হয় অরণ্য ও গাছপালার উপর প্রভাব। অ্যাসিড
বৃষ্টি মৃত্তিকার পাশাপাশি অরণ্য গাছপালার ক্ষতি সাধন করে থাকে। গাছের পাতা ঝরে পড়ে, গাছ শুকিয়ে যায়। খাদ্যশস্যগুলির উপর জীবসার এবং চুন প্রয়োগের মাধ্যমে তাদের অ্যাসিড বৃদ্ধির হাত থেকে রক্ষা সম্ভব। তাহলে এ ধরনের ক্ষতি সাধনগুলো অ্যাসিড বৃষ্টির ফলে হয়ে থাকে। আর অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এরপরে মানব স্বাস্থ্যের উপরে ক্ষতি সাধন হয়। মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টি সরাসরি যদি প্রভাব বিস্তার না করলেও বৃষ্টির জলে অ্যাসিড অত্যন্ত লঘুমাত্রায় থাকে, ফলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন উপাদানগুলি অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকে। সেই সকল উপাদান মাত্রা বৃদ্ধি পেলে মানবদেহে বা ফুসফুসে রোগ লক্ষণ দেখা দেয়। তাছাড়া প্লাজমা ব্রঙ্কাইটিস রোগের লক্ষণও দেখা যায়। এছাড়া অম্লবৃষ্টির ফলে বৃহৎ অট্টালিকা বা ঐতিহাসিক স্মৃতিসৌধ যেগুলি রক বা লাইমস্টোন বা মার্বেল নির্মিত, তাদেরকে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বেশি, সেগুলো অধিক হারে ক্ষতি করা হয়। এর ফলে আমরা জানি যে স্মৃতিসৌধ তাজমহলের প্রচুর পরিমাণ ক্ষতি ঘটেছে বা তার যে সৌন্দর্য তা দিন দিন লোপ পাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বায়ু দূষণের ফলে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবগুলি। এর ফলে আমি বললাম যে ফুসফুসের রোগ হয়, মানব ফুসফুসের রোগ। বায়ু দূষণের ফলে হাঁপানি, এনফাইসেমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি প্রভৃতি রোগ দেখা দেয়। তাহলে এগুলো হচ্ছে বায়ু দূষণের ফলাফল। আমরা তখন বায়ু দূষণের ফলাফল সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো জল দূষণ কি, জল দূষণের কারণ ও ফলাফল। প্রাকৃতিক বা মানুষের দ্বারা জলের সঙ্গে বিভিন্ন প্রকার বর্জ্য, দূষিত বিষাক্ত পদার্থ ইত্যাদি মিশে যাওয়ার ফলে জল যদি নোংরা হয় এবং জলে ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে, ফলস্বরূপ জলের উদ্ভিদ ও প্রাণী মানুষের ক্ষতি আশঙ্কা বা ক্ষতি সাধন ঘটে থাকে, তাকে বলা হয় জল দূষণ। এই জল দূষণের কারণ কি? নানা কারণে জল দূষণ হয়ে থাকে। যেমন কৃষিক্ষেত্রে বর্জ্য দ্বারা, গ্রামাঞ্চলে চাষের জন্য বা ব্যবহৃত কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সার ইত্যাদি প্রধান সৃষ্টি জলের সঙ্গে ধুয়ে গিয়ে নিকটবর্তী নদী, নালা বা পুকুরের জলে মিশে এবং জলকে দূষিত করে, ফলে জল দূষণ ঘটে থাকে। কলকারখানা বর্জ্য দ্বারা, শহরাঞ্চলে কলকারখানা দূষিত বর্জ্য নদী, সমুদ্র ও বড় জলাশয়ে এসে মিশে জল দূষণ ঘটিয়ে থাকে। জীবাণু ও গৃহস্থালী প্রত্যেক আবর্জনা দ্বারা, বিভিন্ন প্রকার জীবাণু, যেমন গৃহস্থালী কাজে ব্যবহৃত জলে খাদ্যদ্রব্যের ফেলে দেওয়া অংশ বা তরকারির পচা অংশ, মলমূত্র, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি মিশে থাকে, যার ফলে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি মিশ্রিত ওই নোংরা জল নর্দমা বা অপচয় পানি গিয়ে নদীতে, হ্রদ জল বা সমুদ্রে জলে পড়ে, ফলে দূষণ ঘটে থাকে। এর ফলে জল দূষণ ঘটে থাকে। এছাড়া বলা যায় যথেচ্ছ ব্যবহারজনিত দূষণ বা নিজের ইচ্ছা মতো আমরা বিভিন্ন জলাশয়ের জল মানুষের যথেচ্ছ ব্যবহার, মলমূত্র ত্যাগ, স্নান, বাসনপত্র ধোয়া, গবাদি পশুর স্নান বা কাপড় কাচার ফলে দূষণ হয়। এর ফলে বিভিন্ন প্রকার জীবাণু জন্মায়। ভারী ধাতুর দ্বারা, মাটির নিচে জল অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির নিচের জলস্তর স্বাভাবিকের থেকে অনেক নিচে নেমে যায়, ফলে জলে আর্সেনিক বা ফ্লুরাইডের ঘনত্ব বেড়ে যায় এবং এর ফলে জল দূষণ ঘটে থাকে। এরপরে আমরা জানবো জল দূষণের ফলাফল। এই জল দূষণের ফলে বিভিন্ন প্রকার ক্ষতিকারক প্রভাব দেখা যায়। পরিবেশে জল দূষিত হলে তার ক্ষতিকারক প্রভাব সমগ্র জীবজগতের উপর পড়ে। তাহলে এই ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা করব। এই জল দূষণের ফলে জীবাণুদের আবির্ভাব ঘটে এবং রোগের সম্ভাবনা দেখা দেয়। দূষিত জল পান করা, দূষিত জলে রান্না করা বা হাত পা ধোয়া বা স্নান করার ফলে মানুষের অনেক ধরনের স্বাস্থ্যহানি ঘটে বা স্বাস্থ্যের ক্ষতি ঘটে। জলবাহিত কিছু রোগের নাম আমি বলছি, সেই রোগগুলো এই জলের দূষিত জলের দ্বারা ঘটে থাকে। যেমন জলে ভাইরাস মিশে থাকলে ভাইরাসগুলিতে হেপাটাইটিস এ, ই, পোলিও, শিশুদের ডায়রিয়া ইত্যাদি দেখা দেয়। ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ হচ্ছে টাইফয়েড, ব্যাসিলারি ডিসেন্ট্রি, কলেরা ইত্যাদি। তার প্রোটোজোয়া ঘটিত কিছু আমাশা, জিয়ার্ডিয়াসিস প্রভৃতি।
কৃমি জাতীয় যেমন টিনিয়াসিস, অ্যাসকারিয়াসিস ইত্যাদি এইসব রোগগুলি দেখা দেয়। পারদ, লোহা, নিকেল, তামা, ক্লোরিন প্রভৃতি মিশে জল থেকে যে বিভিন্ন প্রকার চর্মরোগ বা পেটের অসুখ দেখা দিতে পারে। ইউটিফিকেশন, কাপড় কাচার ডিটারজেন্ট ব্যবহৃত ফসফেট জাতীয় রাসায়নিক বিভিন্ন জলাশয়ে গিয়ে জমা হয় এবং সেখানে ফাইটোপ্লাঙ্কটনদের সংখ্যা বৃদ্ধি ঘটায়। এর ফলে জলের গুণগত মান হ্রাস পায়, জল দুর্গন্ধযুক্ত, বিষাদ, পানের অযোগ্য হয়। এছাড়া শৈবাল মিশ্রিত টক্সিন ইত্যাদি প্রাণীর মৃত্যু ঘটায়। এছাড়াও দূষিত জল মাটিতে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুদের ধ্বংস করে মাটির উর্বরতা কমিয়ে দেয়। নদী, পুকুর, সমুদ্রের জল দূষিত হয়ে মাছ চাষ সহ সামুদ্রিক বিভিন্ন প্রাণীর ক্ষতি সাধন করে থাকে। এরপরে আমরা জানব মাটি দূষণ কি, এর কারণ ও ফলাফল সম্পর্কে। প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, দৈনন্দিন আবর্জনা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি দূষণ মাটিতে মিশে ভূপৃষ্ঠের উপর বিস্তার লাভ করে, ফলে মাটি দূষণ ঘটে থাকে। একে বলা হয় মাটি দূষণ। এর কারণ বিভিন্ন প্রকার কারণে মাটি দূষণ হয়ে থাকে, যেমন জীবাণু সংক্রমণ, পৌরসভার বর্জ্যের সঠিক ট্রিটমেন্ট না হলে তা মৃত্তিকা দূষণ ঘটায়। যা আমরা দেখে থাকি পৌর অঞ্চলে সকল আবর্জনাকে এক জায়গায় স্তূপ আকারে রেখে দেওয়া হয়, সেগুলো মাটিতে মিশে গিয়ে মাটি দূষণ করে থাকে। এছাড়াও কৃষি ক্ষেত্রে বর্জ্য, পশুপালনের বর্জ্যতে অবস্থিত জীবাণু সরাসরি অথবা মশা, মাছি ইত্যাদি বাহিত হয়ে মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, অত্যাধিক ফলন পাওয়ার জন্য কৃষি জমিতে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ইত্যাদি প্রয়োগ করা হয়। এর ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন উপকারী জীব যেমন কেঁচো, নাইট্রোজেন সংশ্লেষকারী বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। ফলে মাটির স্বাভাবিক উর্বর শক্তি নষ্ট হয় এবং কীটনাশকগুলি মাটিতে জমে মাটির অম্লতা বৃদ্ধি পায় এবং মাটি ক্রমে বন্ধ হয়ে যায়। মাটির যে উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এছাড়াও বিভিন্ন শিল্প থেকে নির্গত অম্লঘটিত বর্জ্য পদার্থ মাটিতে ফেলা হয়, মাটির অম্ল বৃদ্ধি পায়, ফলে মাটির উর্বর শক্তি হ্রাস পায়। কৃষিক্ষেত্রে অতিরিক্ত হারে জলসেচের ফলে মাটির লবণাঙ্গ সৃষ্টি হয় এবং মাটির উর্বরতা হ্রাস পায়। এগুলো হচ্ছে মাটি দূষণের কারণ। মাটি দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করব, মাটি দূষণের ফলাফল সম্পর্কে। মাটি দূষণের ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাবগুলি দেখা যায়। সেগুলি হলো মানুষের উপর কি প্রভাব পড়ে। দেখো, মানুষের উপর মাটি দূষণের ফলে যেসব প্রভাবগুলি পড়ে সেগুলো হচ্ছে রোগ, জীবাণুর সংক্রমণ। মাটি দূষিত হলে মাটিতে বিভিন্ন ধরনের জীবাণুর প্রাদুর্ভাব হয় বা নতুন জীবাণু সৃষ্টি হয়। ওই জীবাণু খুব সহজে মানুষের দেহে প্রবেশ করে সুযোগ পায় এবং মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, ফলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। যেমন টিটেনাস রোগ সৃষ্টি করে, গ্যাংগ্রিন রোগ সৃষ্টি করে। এগুলো হচ্ছে মাটি দূষণের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার মানুষের সমস্যা। খাদ্য উৎপাদনের হার হ্রাস পাওয়া, তাহলে এটি একটি কারণ হচ্ছে খাদ্য উৎপাদনের হার হ্রাস পাওয়া। মাটি দূষণ হলে মাটির স্বাভাবিক উর্বরতা শক্তি ব্যাহত হয় এবং খাদ্যশস্যের উৎপাদন কমে যায়। পরোক্ষভাবে মানুষের খাদ্যের সংকট দেখা দেয়, ফলে স্বাভাবিক খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না, ফলে মানুষের খাদ্যের সমস্যা দেখা দেয়। জীব বিবর্ধন, খাদ্য শৃঙ্খল বারবার নিচে থেকে ক্রমশ উচ্চতর পুষ্টি স্তরে কোনো দূষণের ক্রমবর্ধমান সঞ্চয় ঘটনাকে জীব বিবর্ধন বলে থাকে। এই জীব বিবর্ধন যেমন জৈব সঞ্চয়ন, মাটিতে উপস্থিত ধীরে ধীরে ক্ষয় হয়ে দূষকগুলি বায়ু স্তরে প্রতিটি খাদ্য শৃঙ্খলে পুঞ্জীবিত হওয়ায় ঘটনাকে জৈব সঞ্চয়ন বলা হয়। দূষণগুলি সাধারণত প্রাণীর মেদকলা বা অ্যাডিপোজ কলার সঞ্চিত হয়ে থাকে। পুষ্টির স্তরে দূষণের ফলে বিভিন্ন প্রকার খাদ্যের পুষ্টিগুণ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এতে কীটনাশক বা ডিটি প্রয়োগের ফলে
পুষ্টি স্তরের ঘনত্ব বৃদ্ধি পায় এবং জৈবিক বিবর্তনে একটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা জানবো শব্দ দূষণ কি, এর কারণ ও ফলাফল। প্রাকৃতিক বা মানুষের দ্বারা উৎপন্ন মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত সুরবর্জিত কর্কশ শব্দ বা মানুষের শারীরবৃত্তীয় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায়, শরীর ও মনের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এরূপ দূষণকে বলা হয় শব্দ দূষণ। এই শব্দ দূষণের কারণগুলি হচ্ছে যানবাহন। যানবাহন হলো শব্দ দূষণের অন্যতম কারণ। মানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরাঞ্চলে থেকে শুরু করে গ্রাম অঞ্চলে যানবাহনের পরিমাণও ক্রমশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে শব্দ দূষণের অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন থেকে বেশি শব্দ দূষণ ঘটে সেগুলো হলো মোটরসাইকেল, মোটর গাড়ি, বাস, লরি, ট্রাম, টেম্পো ইত্যাদি। এগুলো হর্নের দ্বারা বা এগুলো চালিত ইঞ্জিনের দ্বারা শব্দ দূষণ ঘটে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে শিল্প। বিভিন্ন কলকারখানার দ্রব্য উৎপাদনের ব্যবহৃত যন্ত্রপাতি থেকে সৃষ্ট আওয়াজ মারাত্মক শব্দ দূষণ ঘটে থাকে। ভারতের শিল্পক্ষেত্রে 8 ঘন্টায় গড়ে সর্বাধিক 90 ডিবি শব্দ বা ডেসিবেল, ডিবি বা ডেসিবেল শব্দ সর্বোচ্চ যা সহন মাত্রা বলে নির্ধারিত। কিন্তু জাহাজ বা বিমান নির্মাণ, কাঠের মিল, খাদ্য উৎপাদন শিল্প, অবসর নির্মাণ শিল্প ইত্যাদিতে এই মাত্রার চেয়ে অতিরিক্ত হারে শব্দ উৎপন্ন হয়, ফলে শব্দ দূষণ ঘটে থাকে। এছাড়াও বর্তমানকালে শব্দ দূষণের অন্যতম কারণগুলি হলো শব্দবাজি, লাউড স্পিকার বাজানো বা বিভিন্ন আচার অনুষ্ঠানে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি বা মাইক ইত্যাদি বাজানোর ফলে শব্দ দূষণ ঘটে থাকে। এরপরে আমরা জানবো এই শব্দ দূষণের ফলাফল সম্পর্কে। শব্দ দূষণ মানুষের উপর কি প্রভাব পড়বে আমরা প্রথমে জেনে নেব। শব্দ দূষণ মানুষের শ্রবণ ক্ষমতা এবং হৃৎপিণ্ডের উপর প্রভাব বিস্তার করে থাকে। কানের উপর প্রভাব, যেমন দীর্ঘদিন ধরে উচ্চ শব্দ 100 ডেসিবেলের বেশি শব্দ যদি আমাদের কানের মধ্যে প্রবেশ করে তাহলে কানের অন্তঃপর্দার ফেটে যেতে পারে এবং রোমকোষ ক্ষতিগ্রস্ত হলে শ্রবণ ক্ষমতা হ্রাস পায় বা বিনষ্ট হয়ে যায়। একে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস বলা হয়ে থাকে, সংক্ষেপে বলা হয় NIHL। তারপরে হৃৎপিণ্ডের উপর প্রভাব। উচ্চ প্রবলের শব্দ হৃৎপিণ্ডের ক্ষতি করে, যেমন উচ্চ প্রবলের শব্দে স্বয়ংক্রিয় স্নায়ু বা ভেগাস স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি পায়, ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। এর ফলে ধীরে ধীরে মানুষের হৃৎপিণ্ডের রোগের সৃষ্টি হয়ে যায়। এছাড়াও শব্দ দূষণ মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করে, যেমন বধিরতা। এর ফলে শব্দ হলে বা প্রাণীর শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। বিভিন্ন প্রকার প্রাণী শব্দ দূষণের ফলে বহু প্রাণী বা পাখি প্রজননের অংশ নিতে পারে না, ফলে এই প্রাণী বা পাখির নতুন আপত্য সৃষ্টি বাধা হয়। ভ্রূণের বৃদ্ধি হ্রাস পায়। বিভিন্ন প্রকার ইঁদুর থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কীটপতঙ্গ বা বিভিন্ন প্রাণীর ভ্রূণের দৈর্ঘ্য বা আকারের বৃদ্ধিতে ব্যাহত হয়। এগুলি হচ্ছে শব্দ দূষণের ফলাফল। তাহলে মূল কথা হচ্ছে আজকের এই টপিক থেকে আমাদের জানতে হবে পরিবেশ দূষণ কি এবং পরিবেশ দূষণের কারণগুলি সম্পর্কে আমরা জানবো। তাহলে এই পরিবেশ দূষণের কারণ আমরা যদি এই 4টি বিষয় থেকে প্রতিটা থেকে একটি একটি করে নিয়ে লিখে দিই, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণের কারণ থেকে একটি একটি করে নিয়ে, তাহলে পরিবেশ দূষণের কারণগুলো সেখানে চলে আসবে। এরপরে এর ফলাফল, যেগুলো ফলাফল হচ্ছে এইগুলো জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণের, সেগুলো হচ্ছে আবার পরিবেশ দূষণের ফলাফল। তো এখানে মূল কোশ্চেন হচ্ছে পরিবেশ দূষণ কাকে বলে, এর কারণ ও ফলাফল লেখো। বায়ু দূষণ কাকে বলে, এর কারণ ও ফলাফল। মাটি দূষণ কাকে বলে, এর কারণ ও ফলাফল। শব্দ দূষণ কাকে বলে, এর কারণ ও ফলাফল। আমরা এই বিষয়গুলি সম্পর্কে আজকে ভালোভাবে জানলাম। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাস আবার দেখা হবে।